সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট মেম্বার, ঢাকা জজ কোর্ট, মাদারীপুর জজ কোর্ট এন্ড ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো মাত্র একটি কারণে এবার সকল জমির নামজারি নিষিদ্ধ হয়ে গেল, পরিপত্র জারি। যতক্ষণ পর্যন্ত এই একটি সমস্যার সমাধান আপনি না করছেন, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি চাইলেই জোর করে আর নামজারি করে নিতে পারবে না। দ্যাট মিনস এই একটি কারণে সকল ধরনের জমি এট এ টাইম নামজারি নিষিদ্ধ। সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, অ্যাজ ওয়েল অ্যাজ কিভাবে কোনো ভূমি মালিক চাইলেই এই সমস্যাটির সমাধান করে নেওয়ার মাধ্যমে জমির পরিপূর্ণ মালিকানা নিজ নামে করে নিতে পারবেন এবং ওই জমিটি আবার নিজের নামে নামজারি করে নিতে পারবেন, সেই সম্পর্কেও বিস্তারিতভাবে প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা দেওয়া হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম হয়রানির আরেক নাম হচ্ছে নামজারি। এই কথা সর্বজন স্বীকৃত একটি ব্যাপার, সবাই এটা জানেন। টেকনাফ থেকে তেতুলিয়া সবাই এই ভোগান্তির শিকার। ভিউয়ার্স, এমনকি এই নামজারি করার ক্ষেত্রে কতিপয় দালাল চক্র সিন্ডিকেট তৈরি করে এক ধরনের ব্যবসায় পরিণত করেছে অনেক প্রতারক চক্র। এই প্রতারক চক্র এরা সরকারের দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কর্মচারীও নয়, এমনকি তারা সংশ্লিষ্ট এমন কোনো দায়িত্বে নিয়োজিত নয়। তথা প্রত্যেক অঞ্চলেই দেখবেন এমন কিছু লোক রয়েছে, তারা নামজারি করে দেওয়ার কথা বলে সাধারণ ভূমি মালিক যারা, তাদের কাছ থেকে বিভিন্নভাবে বাড়তি টাকা নিয়ে নিচ্ছে। তারা এটাকে পেশা হিসেবে ব্যবহার করে আসছেন। এটা শুধু এখন নতুন নয়, সুদীর্ঘ কাল ধরে এদের কর্মকাণ্ড চলে এসেছে। এই ধরনের কর্মকাণ্ড তারা করে থাকে অনবরত। অনেক ভূমি মালিককে তারা কথা বোঝায় যে আপনার কোনো কিছুই করা লাগবে না, আমরাই নামজারি সংক্রান্ত সবকিছু করে দেব, কোথাও কিছু জমা দেওয়া লাগবে না, আপনার কোথাও যাওয়া লাগবে না, তাছাড়া আপনার নামজারি নিয়ে কোনো টেনশন করা লাগবে। আপনি জাস্ট এই কিছু টাকা আমাদের কাছে জমা দিবেন, আপনার নামজারির কাজ সম্পন্ন করে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। এইভাবে অনেক প্রতারক চক্র আছে, মিষ্টি কথা দিয়ে আপনাদের সাথে প্রতারণা করে, যদিও দুষ্টু লোকের মিষ্টি কথা। এন্ড দেন যদিও সরকার নির্ধারিত যে ফি 1170 টাকা, এটার পরিবর্তে দেখা যায় যে তারা 5 থেকে 10,000 টাকা নিয়ে নামজারি করে দেয়। আর যদি এমন দেখেন যে তার দলিলে সামান্য একটু কোনো ধরনের মাইনর ভুল আছে, দ্যাট মিনস মাইল্ড, সেটাকে মেজর হিসাবে তুলে ধরে তিলকে তাল করে ফেলে টাকা আদায় করে নেয় এই প্রতারক চক্র। যে ভুলটা সচরাচর নামজারির জন্য কোনো সমস্যাই হয়তো নয়, সমস্যাই তৈরি করবে না, এমন কোনো ভুল যদি তারা খুঁজে বের করতে পারে, তাহলে তো কথাই নেই, বুঝতেই পেরেছেন কি অবস্থা হবে। এই ছোটখাটো ভুলগুলো সমাধানের জন্য কিছু চক্র, কিছু ব্রোকার চক্র আছে, তারা আবার স্থানীয়ভাবে বেশ কিছু দায়িত্বশীল কোনো কর্মকর্তা, যেমন নায়েব বা তহসিলদার, প্রেসিডেন্ট আছে, যারা এই ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত। এই অফিসগুলোতে কিছু সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথেও এরা যোগসাজশ করে এই ত্রুটিযুক্ত নামজারিগুলো তারা করে নিয়ে আসে। এভাবে দেখা যায় হয়তো তারা 15,000 বা 20,000 নিয়েছে, কিন্তু অর্ধেক টাকা তারা অফিসের ওই যে প্রতারক চক্র যারা রয়েছে তাদেরকে প্রদান করলো, আর বাকি টাকাটা ঠিকই কিন্তু তারা আত্মসাৎ করে নিয়ে নিল। শুধু এটাই নয়, উত্তরাধিকার সম্পত্তিতে অন্যতম সমস্যা হচ্ছে এই নামজারি। একজন ব্যক্তি যিনি ভূমি মালিক, তিনি যখন মারা যাচ্ছে তখন অ্যাজ পার রুলস অনুযায়ী তার পরবর্তী ওয়ারিশ যারা থাকবে তারা ওই জমির মালিকানা লাভ করবে। ভিউয়ার্স, এই জমির মূল মালিক যিনি, তিনি যারা মারা যাবার পর তার ওয়ারিশ যারা রয়েছে, তারা যখন উক্ত জমির মালিকানা লাভ করতে চায়, তখন তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়। এমন একটা বড় সমস্যায় পড়তে হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বেশি হয়, এবং তাদেরকে ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে তাদের নিশ্চিত করতে হয় যে তারা প্রকৃত অর্থে এই জমির মালিক। এন্ড দেন হচ্ছে যে ওই জমি যখন কোনো একজন ওয়ারিশ যার হয়তো বিক্রয় করার প্রয়োজন পড়ে, মনে করুন সে ফর এক্সাম্পল যে একটা জমির উপরে হয়তো আপনার 6 জন ওয়ারিশের এবং একটা দাগে 60% জমি আছে, সেখানে যদি 6 জন ওয়ারিশের অংশ তৈরি হয়, তাহলে তারা কিন্তু একজন হয়তো 10% করে জমি পাচ্ছে। মনে করুন যে তারা 6 জন ভাই, এই যে 10% যে জমি পাচ্ছে, একজন ভাইয়ের হয়তো জমিটি বিক্রয় করার প্রয়োজন। এখন
তাদের ভিতরে ভূমি বন্টনই হয়নি। এটা সুদীর্ঘ কাল ধরে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন হয়ে আসছে যে বন্টন ছাড়াই পৈতৃক সম্পত্তির যেখান দিয়ে পারছে ভোগ দখল করছে, তারা নিজেদের ভিতরে কোনো বন্টন না করার কারণে যে ব্যক্তি জমি বিক্রি করছে প্রথমে ওই ওয়ারিশ ছাড়া বাইরের কোনো ব্যক্তির নিকট জমি বিক্রয় করে দেয়। আর বাইরের যে ব্যক্তিটি ওই জমি ক্রয় করছে সে যখন ওই জমিতে যখন নিতে আসে বা দখলে আসে তখনই কিন্তু আসল বিপত্তিটা ঘটে। এই সমস্যাটা বলতে দেখা যাচ্ছে যে হয়তো তারা মৌখিকভাবে নিজেদের ভিতরে ভাগ বন্টন করে নিয়েছিল। এদের ভিতর থেকে যে কোনো একজন ব্যক্তি জমিটা বিক্রয় করে দিয়েছে, ওই সময় তার সহ অংশীদার যারা বিভিন্ন এক্সকিউজ দেখিয়ে প্রবলেম দেখিয়ে জমিটা ক্রয় করে নিতে অনীহা প্রকাশ করেছে। হয়তো বলেছে আমাদের কাছে এখন টাকা নেই, তার জমিটা ক্রয় করতে পারছি না বা সমস্যার ভিতরে আছি। তারা চেষ্টা করেছে যে হয়তো বাজার দর যা আছে তার চেয়ে অনেক কম মূল্যে তার থেকে ক্রয় করতে চাচ্ছে, কিন্তু বাজার দরের থেকে হয়তো কিছুটা টাকা বেশি দিয়ে ঠিকই অন্য ব্যক্তি আছে তারা ওই জমিটি ক্রয় করে নেয়। আর তখনই দেখা যায় ওই ব্যক্তি যখন জমিটি ক্রয় করে দখলে আসে তার সাথে সাথেই ওখানে যে সহ অংশীদাররা রয়েছে এবং তার সাথে ওখানে তার আরো যে সহ অংশীদারগণ হিসেবে তাদের সাথে একটা কনফ্লিক্ট তৈরি হয় এবং এটা কোনো সময় রক্তারক্তি, মারামারি, এমনকি মামলা হামলায় রূপ নেয়। অন্য ওয়ারিশরা সম্মিলিতভাবে বলেছে আমাদের তো ভাগ এইভাবে ছিল, সেটা আমরা এইভাবে মানি না, মানব না, আমরা এখন রাস্তার পাশ দিয়ে নিব, লাল ডোবার ভিতরে নিব না বা ফসলের জমির ভিতরে নিব না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এমনি ভাবে দেখা যাচ্ছে যে যিনি জমিটি ক্রয় করেছে টাকা খরচ করে তাকে কিন্তু তখন আলটিমেটলি ঠকতে হয়। আবার এর কারণও রয়েছে, কারণ হচ্ছে যে উক্ত ব্যক্তি কিন্তু বন্টননামা ছাড়া দলিল বা জমি ক্রয় করেছে, এই জন্য তার কিন্তু দুর্বলতাও রয়েছে কিঞ্চিত। দ্যাটস ওয়াই তার গচ্ছা দিতে হয়। এমনও অনেক নজির রয়েছে, তার জমি এবং টাকা দুটোই হারাতে হয়, আমসালা দুটোই হারাতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে ব্যক্তিটি জমিটি বিক্রয় করছে, তার হয়তো ওখানে রয়েছে 10%, কিন্তু আরো অন্যান্য দাগে 10% আছে। প্রতিমধ্যে কোনো একজন ভাইয়ের সাথে হয়তো সে আওয়াজ বদল করার মাধ্যমে সে ফর এক্সাম্পল সে বলল যে ভাই আমার ওই দাগে 10% বা 12% আছে, তুমি ওখান দিয়ে নিয়ে নাও আর আমি হচ্ছে যে এখান দিয়ে 20% বিক্রয় করতে চাই, এভাবে ও বিক্রয় করে দেয়। এটাও কোনো স্থায়ী বন্টন হলো না। এই ক্ষেত্রে যেই ব্যক্তি ক্রয় করেছে তিনি কিন্তু এটা ধরে রাখতে পারবে না, কেননা এই দাগে তার আছে 10%, বাকি যে 10% রেজিস্ট্রেশনের সময় দলিলে ঠিক অন্য দাগে রেফারেন্স দিয়ে বাকি 10%-এর উল্লেখ হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাই উল্লেখ্য যদি অন্য কোনো ওয়ারিশটা বাধা প্রদান করে সেই ক্ষেত্রে যে ব্যক্তি জমি ক্রয় করে ওখানে এসেছে তাকে কিন্তু ঠিক অন্য দাগে চলে যাওয়া লাগবে। এটাই উত্তরাধিকার সম্পত্তির অন্যতম একটি মেজর প্রবলেম। তাই এই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট যাতে তৈরি না হয় সেদিকে সরকারের বিশেষ খেয়াল রাখা জরুরি। এমনও দেখা যায় যে এই ওয়ারিশান সম্পত্তি ক্রয় করার ফলে এমনও অনেক ব্যক্তি রয়েছে তাদের পরবর্তীতে মামলা মোকদ্দমায় যেতে হয়, ফলে তাকে বহু সমস্যায় পড়তে হয়েছে। দ্যাট মিনস তিনি সঠিক উপায়ে জমি ক্রয় করার পরও ওই জমির দখল ধরে রাখতে গিয়ে তাকে অন্য ওয়ারিশদের সাথে মামলায় জড়াতে হয়েছে, এমনকি নামজারি করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে। তাদের জন্য খুশি সংবাদ হলো যে এখন থেকে যাতে আর এমন কোনো সমস্যা যেন কখনো আর না হয় এটা নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে এবার বলে দেওয়া হয়েছে যে এই একটি সমস্যা যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ওয়ারিশেরাই আর জমি বিক্রয় করতে পারবে না। এই সমস্যাটা হচ্ছে বাটোয়ারা দলিল বা বন্টননামা দলিল যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ওয়ারিশ আর নামজারি করে নিতে পারবে না, এমনকি এই সম্পত্তি আর বাহিরে কোথাও বিক্রয় করতে পারবে না। শুধুমাত্র ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমে এখন নামজারি করে নেওয়ার যে সুযোগ সেই দিন কিন্তু শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি উত্তরাধিকার সম্পত্তির মালিক হিসাবে একটা ওয়ারিশান সনদ দেখানোর মাধ্যমেই নামজারি করে নিচ্ছেন এবং নামজারি করে নিয়ে আপনার মতো যে দিকটায় হয়তো রাস্তা আছে বা মিল ইন্ডাস্ট্রি আছে বা বাজার আছে কিংবা সুদূর ভবিষ্যতে ভালো কিছু হবার আশঙ্কা আছে
এমন দিকে আপনি নিলেন এবং যেদিকে মূল্য বেশি সেদিক দিয়ে আপনি বিক্রয় করে দিয়ে বাজার মূল্যের চেয়ে অধিক মূল্যে চড়া মূল্যে বিক্রয় করে দিয়ে লাভবান হলেন। এই দিন কিন্তু আর নেই বন্ধুরা। এখন সবাই সচেতন হয়ে গেছে, কেউই ঠকতে চায় না, কান্নার ভাগ কেউ নিতে চায় না, হাসির ভাগ সবাই নিতে চায়। মানে খারাপ অংশ কেউ নিতে চায় না, ভালো অংশ সবাই নিতে চায়। তাই চাইলেই আপনি অন্য ওয়ারিশদের আর ডিপ্রাইভ করতে পারবেন না। এখন সরকারের পক্ষ থেকে পরিপত্র প্রকাশ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি ওয়ারিশান সনদ অনুযায়ী নামজারি নিতেই হয় তাহলে সকল ওয়ারিশ ঐক্যবদ্ধভাবে একসাথে তারা যতক্ষণ পর্যন্ত নামজারির জন্য আবেদন না করবে ততক্ষণ পর্যন্ত এসি ল্যান্ড কোনোভাবেই কোনো একক মালিককে নামজারি প্রদান করবে না। আর এখানে যখন ওয়ারিশ সনদ অনুযায়ী নামজারি প্রদান করা হবে তখন যৌথ খতিয়ানের ভিত্তিতে নামজারি প্রদান করা হবে। এখানে এককভাবে কোনো ব্যক্তি আর নামজারি করে নিতে পারবে না। প্রকাশ থাকে যে এককভাবে নামজারি করে নেওয়ার সুযোগ আছে, সেজন্য অবশ্যই প্রত্যেকটা ওয়ারিশ সম্মিলিতভাবে তাদের মধ্যে বাটোয়ারা দলিল তৈরি করতে হবে। যদি তারা বাটোয়ারা দলিল তৈরি করতে পারে সেখানে সবাই নিশ্চিত হয়ে গেল যে কে কোন দিকে জমিটা দখল নিল এবং ডকুমেন্টারিও হয়ে গেল বা কার কোন দিকে বা কে কোন দাগে কতটুকু অংশ পেল আপোষের ভিত্তিতে নিজেদের ভিতরে বন্টন করে নিয়েছে। তখন আর এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা বা সমস্যার কারণ হবে না। তখন তারা এককভাবে এই বন্টননামা দলিল দেখানোর মাধ্যমে নামজারি করে নিতে পারবে। বন্ধুরা তাহলে মনে রাখবেন, সরকারের পক্ষ থেকে পরিপত্র প্রকাশের মাধ্যমে গত 25 এপ্রিল 2025 স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন থেকে এই একটি সমস্যা যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত চাইলেই কিন্তু ওই সম্পত্তি আপনার আর বিক্রয় করতে পারবেন না, এমনকি নামজারিও করতে পারবেন না। উল্লেখ্য যে আপনি বন্টননামা দলিল করে নিতে পারলে যেমন নামজারি করে নিতে পারবেন, ঠিক তেমনি আবার আপনি নিশ্চিতভাবে জমিটি বিক্রি করতে পারবেন। এতে আইনের আর কোনো বাধা থাকবে না। তবে অনেক সময় দেখা যায় যে সকল ওয়ারিশ সম্মিলিতভাবে নামজারি করে দিতে চায় না বা পার্টিশন করতে চায় না। আপনার যদি বিশেষভাবে প্রয়োজন হয় তাহলে আপনি চাইলে কিন্তু বর্তমানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে আপনারা বন্টননামা বা বাটোয়ারা মামলা দায়ের করতে পারেন। এই বাটোয়ারা মামলা দায়ের করার জন্য আপনার কিছুই প্রয়োজন হবে না। আপনি যে ব্যক্তির পক্ষ থেকে বাটোয়ারা মামলা দায়ের করেছেন সেটা প্রমাণ করার জন্য আপনার একটা ওয়ারিশান সনদ প্রয়োজন হবে। অ্যান্ড as well as আপনি যে ব্যক্তির পক্ষ থেকে জমির মালিকানা লাভ করতে চাচ্ছেন বা মালিকানা দাবি করছেন সেই ব্যক্তি যদি খতিয়ান অনুযায়ী মালিকানা পেয়ে থাকেন তাহলে সেই রেকর্ড খতিয়ানটা আপনার প্রয়োজন হবে। এছাড়া তিনি যদি ক্রয় সূত্রে জমির মালিক হয়ে থাকে তাহলে তার একটি দলিল এবং একটি নামজারি খতিয়ান এবং তিনি যে ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করেছেন সেই খাজনা প্রদানের দাখিলা এটা এখন প্রয়োজন হবে।